হ্যালো ফ্রেন্ডস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 9-10 লেভেল বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা ডেমোর জন্য চিন্তা করছো তাদের জন্য প্রধানত আমি বিভিন্ন ডেমো টপিক আলোচনা করেছি। অন্তত মোট 26টা ডেমো টপিক তোমাদের জন্য আলোচনা করেছি ক্লাস 9 এবং ক্লাস 10-এর বই থেকে। এর মধ্যে ক্লাস 9-এ মোট 12টা টপিক আছে এবং ক্লাস 10-এ আমার মনে হয়েছে 14টা টপিক। তো যে টপিকগুলো প্রধানত ডেমো দেওয়ার উপযুক্ত বলে আমার মনে হয়েছে, তো সেই সমস্ত টপিকগুলো আমি আলোচনা করেছি। এরপরে তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে এই ডেমো টপিক তোমরা চয়েস করতে পারো। আমি যে টপিকগুলো বলেছি এগুলোই যে তোমাদের করতে হবে সেরকম নয়, তোমাদের যেটা পছন্দ হবে তো সেই টপিক তোমরা চয়েস করতে পারো। আমি বোর্ডে লিখে লিখে একদম ক্লাসের মতো করে তোমাদেরকে আমি ভিডিওতে আমি আলোচনা করেছি। ভিডিওতে প্রধানত আমি যেভাবে হাতে লিখে তৈরি করেছি, স্ক্রিপ্ট যেভাবে তৈরি করেছি একদম র স্ক্রিপ্ট, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে এই ভিডিওতে আমি ক্লাস 9-এর যে টপিকগুলো আছে অর্থাৎ মোট 12টা টপিক তোমাদের র ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি। এর আগের দুটো ভিডিওতে আমি ক্লাস 10-এ যে ডেমো টপিক যেগুলো হতে পারে, প্রবাবেল ডেমো টপিক যেগুলো ভালো ডেমো টপিক হতে পারে, তো সেই সম্পর্কে আমি আলোচনা করেছি, আমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছি। দেখো অলরেডি সেই টপিকগুলো কীভাবে ডেমো দিতে হবে সেটা আমি আলোচনা করেছি, আমি নিজে ডেমো দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। তো এখন আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে স্ক্রিপ্ট কী হবে, অর্থাৎ কোন ওয়ার্ডগুলো তোমাকে অবশ্যই বলতে হবে। তো সেটা কিন্তু তোমার আগে থেকে প্রিপারেশান না থাকলে ডেমো দিতে তোমার অসুবিধা হবে। তো সেই জন্য এইভাবে স্ক্রিপ্ট তৈরি করে নাও। আমি যে ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছি আমি ইনস্ট্যান্ট সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি এবং বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল যে এগুলো এই টপিকগুলো হাতে লিখে তোমাদেরকে স্ক্রিপ্ট তৈরি করে তোমাদেরকে দেখাবো। এখন তোমরা যে কাজ করবে, তোমাদের যেটা ডেমো টপিক তুমি যেটাকে চয়েস করেছো, তো সেটা এই যে ভিডিও আছে এক্ষেত্রে তোমার যদি মনে হয় তাহলে এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? এবং মনে রাখবে ডেমোতে কিন্তু খুব বেশি সময় দেওয়া হবে না, 5 মিনিট বা 5 মিনিটের কম সময়ে কিন্তু তোমার ডেমো ক্লাস দেখা হবে। এবং এই প্রসঙ্গে বলি যে প্রথমত পিজি লেভেলের সাবজেক্টকে ইন্টারভিউতে দেখা গেছে যে এসএসসিতে সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয় এবং 9-10 লেভেলে কিন্তু জেনারেল নলেজকেও কিন্তু আমার মনে হচ্ছে গুরুত্ব দেওয়া হতে পারে। তো তুমি যদি ভেবে ফেলো শুধু সাবজেক্টটাকে ভালো করে পড়ে যাব, সেটা কিন্তু করলে হবে না, হয়তো তোমার ক্ষেত্রেই দেখা গেল যে অন্য প্রশ্ন করা হয়েছে। সুতরাং লাইফে একটাই সময় এসেছে, ভালো করে প্রিপারেশান নাও, সব কিছু ভালো করে পড়ে যাও, নিশ্চয়ই তোমাদের ইন্টারভিউ ভালো হবে, কনফিডেন্স রেখো। ডেমো টপিক হিসাবে সেগুলোকেই নেবে যেগুলো ক্লাস 9 এবং ক্লাস 10-এর সিলেবাসে আছে। মানে সিম্পলি যে বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এক্ষেত্রে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই আছে, তো আমি একটু দেখাচ্ছি, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই আছে, সিম্পলি এই বই থেকেই কিন্তু তোমাদেরকে ডেমো টপিক চয়েস করতে হবে এবং তুমি যেটা ডেমো টপিক হিসাবে যেটা চয়েস করবে সেই সম্পর্কে কিন্তু ডিটেলস নলেজ তোমাকে নিয়ে যেতে হবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে শুরু করছি। তুমি যদি ডেমো টপিক টেরিডোফাইটাকে যদি নাও, কারণ জীবনও তার বৈচিত্র্য অংশে প্রধানত প্ল্যান ক্লাসিফিকেশান আছে, তো টেরিডোফাইটা একটা ভালো টপিক হতে পারে। এক্ষেত্রে কোনগুলো অবশ্যই বলতে হবে একটু দেখে নাও। টেরিডোফাইটা হচ্ছে অপুষ্পক এবং সংবহন কলাবিহীন উদ্ভিদ, তা সেই জন্য এটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। অপুষ্পক, এদের মধ্যে কোনো সংবহন কলা অর্থাৎ জাইলেম ফ্লোয়েম কলা থাকে না, এরা বহুকোষী হয় এবং স্থলজ আর ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, যেমন শুষ্নি বা মার্সেলিয়া হলো টেরিডোফাইটা। তারপরেই এইভাবে একটা ছবি আঁকবে। দেখো টেরিডোফাইটার প্রধান যে উদ্ভিদ দেহ, তো সেটা হচ্ছে রেণুধর উদ্ভিদ। তো এক্ষেত্রে রেণুধর মানে যে কোনো ডিপ্লয়েড গঠনই হলো রেণুধর। এবং এই টেরিডোফাইটার মধ্যে আমরা দেখতে পাই মূল, কাণ্ড এবং পাতা দেখতে পাই। তাহলে এটা হচ্ছে মূল, এদের কিন্তু প্রকৃত মূল দেখা যায় এবং মূল হচ্ছে অস্থানিক এবং প্রধান মূল বিনষ্ট হয়ে যায়, ঠিক আছে? এবং কাণ্ড কেমন হবে? কাণ্ড হচ্ছে শাখা শাখা প্রশাখা থাকবে এবং গ্রন্থি কাণ্ড প্রকৃতির হয় বা রাইজোম প্রকৃতির হয়। এবং এদের যে পাতা থাকে সেই পাতা খুব ডেভেলপ হয়, ওয়েল ডেভেলপড পাতা আমরা দেখতে পাই এবং সেই পাতার মধ্যেই স্পোরেঞ্জিয়া থাকে বা রেণুস্থলী থাকে এবং রেণুস্থলী প্রধানত 2n ডিপ্লয়েড এবং রেণুস্থলীর মধ্যে মিওসিস কোষ বিভাজন হয় এবং তার ফলে সেক্সুয়াল স্পোর তৈরি হয় এবং এই স্পোর থেকেই প্রধানত এদের গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়। এবং লিঙ্গধর উদ্ভিদের প্রধানত পুং জননাঙ্গ বা অ্যান্থেরাইডিয়া এবং স্ত্রী জননাঙ্গ বা আর্চিগোনিয়া থাকে এবং এই পুং জননাঙ্গ থেকে এদের মেল গ্যামেট বা শুক্রাণু তৈরি হয় এবং স্ত্রী জননাঙ্গ বা আর্চিগোনিয়া থেকে ডিম্বাণু তৈরি হয়। এবং এই যে গ্যামেট, তো সেই গ্যামেটে দুটো ফ্ল্যাজেলা থাকে, তো একে বলে অ্যান্থারোজয়েড এবং শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করছে এবং সেই জাইগোট স্পোরোফাইটে পরিণত হয়, ঠিক আছে? উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম এবং ড্রয়োপটেরিস। একদম তুমি যদি টেরিডোফাইটাকে যদি প্রধানত তোমার ডেমো টপিক হিসেবে চয়েস করো, তাহলে এই অংশগুলো তোমাকে বলতে হবে। দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত, প্লাস যে অংশগুলো বললাম তাদের জীবনচক্র এবং কিছু এক্সাম্পল। একদম স্ক্রিপ্ট এইভাবে তৈরি করে নেবে। খুব যদি কম সময় দেয় 2 থেকে 3 মিনিট, তাহলে এই অংশগুলো বললেই হবে।
ঠিক আছে? তোমাকে জাস্ট এটা দেখা হবে যে তুমি ঠিকঠাকভাবে বোঝাতে পারছো কিনা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন। তো ফার্স্ট চ্যাপ্টারে আমার মনে হয়েছে ওই টপিকটাই ডেমো দেওয়ার মতো উপযুক্ত। সেকেন্ড চ্যাপ্টার দেখে নাও জীবন সংগঠনের স্তর। এক্ষেত্রে জীবন সংগঠনের স্তরে আমরা ডেমো টপিক হিসাবে যেটা দেখব তো সেটা হচ্ছে কোষ পর্দার গঠন। তো কোষ পর্দা প্রধানত প্রোক্যারিওটিক কোষে আমরা কোষ পর্দা দেখতে পাবো, ছত্রাকে দেখতে পাবো, উদ্ভিদ এবং প্রাণীদেহতে দেখতে পাবো, এবং বিভিন্ন কোষীয় অঙ্গনে যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডে কোষ পর্দাকে দেখতে পাবো। তো কোষ পর্দা প্রধানত কোষের ভিতরের অঙ্গকে রক্ষা করে, প্রবেদক পর্দা হিসাবে নির্দিষ্ট পদার্থের চলাফেরা নিয়ন্ত্রণ করে, এবং প্রোটিন ও লিপিড থাকে। বিভিন্ন রকমের কোষ পর্দাতে প্রোটিন এবং লিপিড থাকে, কিন্তু প্রোটিন এবং লিপিডের পরিমাণ বিভিন্ন রকম। এছাড়া কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা বলবে ছবির সাহায্যে প্রধানত ফ্লুইড মোজাইক মডেল ওদের সিলেবাসে আছে 9-10 লেভেলে। তো কোষ পর্দাতে প্রধানত দুটো লিপিড স্তর দেখা যায়। এক্ষেত্রে একটা লিফলেট দেখা যায়, এটা একটা লিফলেট, আর এক্ষেত্রে আরও একটা লিফলেট দেখা যায়, মানে দুটো স্তর দেখা যায়। এবং এই স্তর কিন্তু তরল হয় এবং বিভিন্ন গ্লোবিউলার প্রোটিন এর মধ্য দিয়ে চলাফেরা করে। ঠিক আছে? এবং দুটি লিপিড স্তর তাহলে আমরা দেখতে পাবো। এবং এই দুটো লিপিড স্তরের মধ্যে প্রধানত বিভিন্ন রকমের প্রোটিন, মানে গ্লোবিউলার প্রোটিন এর মধ্যে দিয়ে চলাফেরা করে। এবং এই লিপিড স্তরের একদম বাইরের দিকে আলগাভাবে যে গ্লোবিউলার প্রোটিনগুলো লেগে থাকে সেরকম প্রোটিন হতে পারে, অথবা ভিতরের দিকে আলগাভাবে যে প্রোটিনগুলো লেগে থাকে তো সেগুলোকেই বলে বহিস্থ বা প্রান্তীয় প্রোটিন। আর যে সমস্ত প্রোটিনগুলো দুটো লিপিড স্তর ভেদ করে থাকে তো তাদেরকে আমরা বলবো অন্তর্নিহিত প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। তো প্রোটিনগুলো মোজাইকের মতো ছড়িয়ে থাকে, তাই একে ফ্লুইড মোজাইক বলে, এবং এটা প্রস্তাব করেছিলেন সিঙ্গার এবং নিকলসন। তাহলে কোষ পর্দার গঠন তুমি যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো, এই অংশগুলো তোমাকে বলে দিয়ে আসতে হবে। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে চ্যাপ্টার 3 থেকে আমরা চলে এসেছি জৈবনিক প্রক্রিয়া, যেমন সালোক সংশ্লেষের আলোক দশা। আমি অন্ধকার দশাটা করতে এই কারণের জন্যই বারণ করছি, কারণ ইন্টারভিউতে প্রধানত এমন একটা সিচুয়েশন হয়, বিভিন্ন বিষয় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু অন্ধকার দশায় বিভিন্ন রিয়াকশান থাকে, সেখান থেকে বিভিন্ন রকমের ক্রিটিক্যাল প্রশ্ন করা হতে পারে। তো সেই জন্য অন্ধকার দশার তুলনায় আলোক দশাকে চয়েস করাটা আমার মনে হয় তুলনামূলকভাবে বেটার হবে, যদি তোমরা আলোক দশাকে যদি তোমরা ডেমো টপিক হিসেবে নিতে চাও। তাহলে কোন কোন বিষয়গুলো বলতে হবে দেখো। তো সালোক সংশ্লেষের আলোক দশা হলো সালোক সংশ্লেষের প্রথম দশা এবং সূর্যালোকের উপস্থিতিতে ঘটে এবং ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। তো এক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা আছে, তো গ্রানার মেমব্রেনে প্রধানত ক্লোরোফিল থাকে, এবং ক্লোরোফিল হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট বা সালোক সংশ্লেষকারী রঞ্জক। তো আলোক দশার শুরুতেই প্রথমেই সূর্যের আলো এই ক্লোরোফিলকে আঘাত করে এবং তার ফলে ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হয়, এবং এই নির্গত ইলেকট্রন যখনই নির্গত হচ্ছে তার ফলে ক্লোরোফিল উত্তেজিত এবং তেজময় হয়, এবং উত্তেজিত এবং তেজময় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে H+ আর OH- আয়নে ভেঙে দেয়, এবং এই OH- আয়ন বিভিন্ন বিক্রিয়ার মধ্য দিয়ে অক্সিজেন নির্গমন করে, যেটা উপজাতি হিসাবে নির্গত হয়। তাহলে 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ এইভাবে বলছো। এবং ক্লোরোফিল থেকে যে ইলেকট্রন নির্গত হয় সেগুলো বিভিন্ন ইলেকট্রন বাহক দ্বারা পরিবাহিত হয়ে অবশেষে NADP-তে যায়, এবং তার ফলে NADP বিজারিত হয়ে যায়, এবং বিজারিত NADP তার মানে NADPH। ঠিক আছে? তাহলে NADP হলো ইলেকট্রন গ্রাহক বা হাইড্রোজেন গ্রাহক, সেই জন্য NADP-কে বলা হয় হিল বিকারক। এবং পাতার কোষে NADP থাকে, এবং এই H+ আয়ন যেখান থেকে পায় উদ্ভিদ সেটা জল থেকে। এরপরে 5 নম্বর স্টেপ, যে ইলেকট্রন পরিবহনের সময় প্রধানত ADP অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়, তো তার ফলে ATP তৈরি হয়, এবং আলোক দশায় যে ATP বা ফটোফসফোরাইলেশনের ফলে যে ATP তৈরি হচ্ছে এবং NADPH তৈরি হচ্ছে সেটা অন্ধকার দশায় পুনরায় ব্যবহৃত হয়। তো এইভাবে খুব শর্টে তুমি আলোক দশা বোঝাতে পারবে। ঠিক আছে? তাহলে যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো, এই টার্মগুলো বা এই অংশগুলো তোমাকে অবশ্যই বলতে হবে। আমি জাস্ট স্ক্রিপ্টটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়া ডেমো টপিক হিসাবে আর একটা খুব ভালো টপিক হতে পারে, তো সেটা হচ্ছে অভিস্রবণ। দেখো, ব্যাপন কঠিন তরল গ্যাস ভিন্ন প্রকৃতির দ্রবণে হয়, কিন্তু অভিস্রবণ শুধুমাত্র দুটো ভিন্ন ঘনত্বের সম প্রকৃতির দ্রবণের মধ্যে হয়। তাহলে সেটা হতে পারে তরল তরল, ঠিক আছে, হতে পারে সেটা তরল তরল, কিন্তু ব্যাপন কিন্তু কোনো গ্যাস অথবা কঠিনের মধ্যে হতে পারে, তরল থেকে, মানে বিভিন্ন প্রকৃতির দ্রবণে ব্যাপন হয়, কিন্তু অভিস্রবণ শুধু ভিন্ন ঘনত্বের সম প্রকৃতির দ্রবণের মধ্যে হয়। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই একটা ছবি বলবে, যেমন ধরা যাক এরকম একটা জায়গা আছে এবং এই অংশটা যদি আমরা অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে দিই,
তাহলে অর্ধভেদ্য পর্দাবন বলতে গেলে তোমাকে এই অংশটা দেখাতে হবে। বলবে যে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ এইভাবে নেওয়া হলো এবং সেটাকে যদি আমরা অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করি তাহলে কি ঘটনা ঘটবে এবার বলছি। তো দ্রবণের মধ্যে প্রধানত দ্রাবক এবং দ্রাব থাকে এবং দ্রাবক কেবলমাত্র দ্রাবক অণু চলাফেরা করে, মানে দ্রবণের মধ্যে যে পদার্থের পরিমাণ বেশি থাকে তো সেটাই হচ্ছে দ্রাবক। তাহলে যেখানে ঘনত্ব কম সেখানে জলের পরিমাণ বেশি আছে যে দ্রবণে, আবার যে দ্রবণে ঘনত্ব বেশি সেখানে জল কম আছে, তাহলে জল অণু তার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঘনত্বের পার্থক্য যত বেশি হবে তত অভিস্রবণ দ্রুত হবে। এই ছবিটার সাহায্যে তোমাকে টোটাল অভিস্রবণ বুঝিয়ে দিয়ে আসতে হবে। এবং কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রধানত জল প্রবেশ করে। এরপরে যেটা বলবে সেটা হচ্ছে অন্ত অভিস্রবণ এবং বহি অভিস্রবণ। ধরে যাক কোনো একটা সেল আছে, কোনো একটা কোষ আছে, সেই কোষকে হাইপোটনিক দ্রবণে রাখা হয়েছে। হাইপোটনিক দ্রবণ মানে কি, এই দ্রবণে জলের পরিমাণ অনেক বেশি থাকে। তাহলে সহজেই জল এক্ষেত্রে কোষের মধ্যে ঢুকে যাবে এবং তার ফলে কোষ ফেটে যাবে। তাহলে প্রাণীকোষ ফেটে যায় এবং উদ্ভিদ কোষে রসস্ফীত হয়। উদ্ভিদ কোষ ফাটে না, উদ্ভিদ কোষ রসস্ফীত হয়। আর যদি হাইপারটনিক দ্রবণে কোনো সেলকে রাখা হয়, তার মানে এখানে জলের পরিমাণ কম আছে, তাহলে সেলের মধ্যে জলের পরিমাণ বেশি আছে, তাহলে জল কোষ থেকে বেরিয়ে যায় এবং এই ঘটনাকেই আমরা বলবো প্লাজমোলাইসিস। তো প্রোটোপ্লাজম এক্ষেত্রে পর্দা থেকে আলাদা হয়ে যায়, তো একেই আমরা বলবো প্লাজমোলাইসিস। ঠিক আছে, তো অভিস্রবণে এই অংশগুলো বলতে হবে, প্লাজমোলাইসিস অংশটাও বলতে হবে। এরপরে আরও একটা ডেমো টপিক, সেটা হচ্ছে রসের উৎস্রোত। দেখো, মাটি থেকে জল অভিকর্ষ বলের বিরুদ্ধে পাতায় পৌঁছায়, তো এই যে ঘটনা, তো তাকেই আমরা বলবো রসের উৎস্রোত। তো রসের উৎস্রোতের যে আধুনিক যে মতবাদ আছে, তো সেই আধুনিক মতবাদ হলো বাষ্পমোচন টান এবং সমসংযোগ আসক্তি, এবং এই মতবাদ দিয়েছিলেন বিজ্ঞানী ডিকসন এবং জলি। ঠিক আছে, তাহলে ডিকসন এবং জলি এই মতবাদ দেন রসের উৎস্রোত। দেখো, রসের উৎস্রোতে এক্ষেত্রে যে ছবি যেটা আঁকতে হবে সেটা এইভাবে আঁকতে হবে। একদম পাতার কোষ থেকে একদম মূলরম পর্যন্ত একটা অবিচ্ছিন্ন জলস্তম্ভ বর্তমান। তো এই অবিচ্ছিন্ন জলস্তম্ভে বিভিন্ন ফোর্স বা শক্তি কাজ করে। তো জাইলেম বাহিকা একটা অবিচ্ছিন্ন জলস্তম্ভ বর্তমান। জলের অণুর আকর্ষণ বা সমসংযোগ বল, মানে জল অণুগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ করছে, তো তাকেই আমরা বলবো সমসংযোগ বল। আবার যে জাইলেম কলার মধ্য দিয়ে যে জল যাচ্ছে, জাইলেম এবং জলের অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকেই বলে অ্যাডেশন বল, বা তাকে আমরা বলবো আসঞ্জন বল, এবং তার ফলে একটা অবিচ্ছিন্ন জলস্তম্ভ তৈরি হয়। এরপরে উদ্ভিদের পাতায় যখন বাষ্পমোচন হয়, তাহলে বাষ্পমোচনের ফলে এই অবিচ্ছিন্ন জলস্তম্ভের সামনের অংশটা ফাঁকা হয়ে যায়, এবং ঠিক যেরকমভাবে বায়ু তার কম এরিয়াযুক্ত অঞ্চল থেকে বেশি, মানে নিম্নচাপযুক্ত অঞ্চল থেকে উচ্চচাপযুক্ত অঞ্চলের দিকে যেমন গমন করে, ঠিক সেরকমভাবেই এই জল অণুও যেখানে জল কম আছে বাষ্পমোচনের ফলে, তো সেই ফাঁকা স্থানটাকে পূরণ করার জন্য ছুটে আসে, এবং একেই আমরা বলবো বাষ্পমোচন টান। এই জলস্তম্ভে একটা প্রবল টান তৈরি হয়, যা জাইলেম বাহিকা থেকে মূল পর্যন্ত বিস্তৃত হয়, এবং জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ এইভাবে পাতায় প্রবেশ করে। তো যদি তোমরা এটাকে যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো, তো রসের উৎস্রোত, তাহলে এইভাবে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপরে ফ্লোয়েমের মধ্য দিয়ে খাদ্য পরিবহন, এটাও খুব সুন্দর একটা ডেমো টপিক। দেখো, মূলত সুক্রোজ শর্করা পরিবহন করে। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে সুক্রোজ, এটা প্রথমেই বলতে হবে। এবং নিম্নমুখী এবং পার্শ্বমুখী পরিবহন হয়। এটা বলে নেবে যে জলের যেহেতু শুধুমাত্র ঊর্ধ্বমুখী পরিবহন হয়, কিন্তু খাদ্যের নিম্নমুখী পরিবহন হয় এবং পার্শ্বমুখী পরিবহন হয়। মূলত সিবনল এই পরিবহনে সাহায্য করে, তবে সঙ্গী কোষ এক্ষেত্রে সাহায্য করে। এবং এই যে খাদ্য পরিবহনের জন্য যে মডেল, তো সেটাই হচ্ছে চাপ প্রবাহ মডেল। এক্ষেত্রে কি হয়, জাইলেম এবং ফ্লোয়েম কলা দুটোই অংশ নেয়। তো প্রথমেই পাতার মেসোফিল কলায় প্রধানত সুক্রোজ থাকে, এবং মেসোফিল কলার পরে যে কোষটা থাকে সেটা হচ্ছে বান্ডিল আবরণী কোষ, এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে, তাহলে মেসোফিল কলার মধ্যে যে খাবার যেটা তৈরি হয়েছে, তাহলে এখানে তার ঘনত্ব অনেক বেশি থাকে, তার মানে ব্যাপন পদ্ধতিতে মেসোফিল কলা থেকে খাবার বান্ডিল আবরণী কোষে প্রবেশ করে। তারপরে আবার ব্যাপন পদ্ধতিতে ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে প্রবেশ করে, এবং ফ্লোয়েম প্যারেনকাইমার সঙ্গে সঙ্গী কোষ লেগে থাকে। তো সেই সঙ্গী কোষের মধ্যে খাদ্য প্রবেশ করছে, সিবনল লেগে থাকে, তো এটাই হচ্ছে সিবনল। তাহলে সঙ্গী কোষ এবং সিবনলের মধ্যে কানেকশন থাকে প্লাজমোডেসমাটা, এবং এই প্লাজমোডেসমাটা দিয়ে খাদ্য প্রধানত সিবনলের মধ্যে প্রবেশ করছে, এবং একেই আমরা বলবো ফ্লোয়েম লোডিং। এবং যখন এইভাবে লোডিং হয়ে গেল, তখন জাইলেম কলা কাজ করছে। দেখো, জাইলেম বাহিকায় এদিকে জল বেশি থাকে, আর এখানে আমরা সিবনলে দেখতে পাচ্ছি যে জলের পরিমাণ কম, মানে ঘনত্ব এক্ষেত্রে বেশি আছে। তাহলে জল কি হবে, জাইলেম থেকে এইভাবে সিবনলের মধ্যে প্রবেশ করবে।
এবং যখন সিমনলের মধ্যে জল প্রবেশ করলো তখন খাবারের সঙ্গে সঙ্গে জল এবারে ক্রমশ নিচের দিকে নামবে এবং নামার পরে এই যে অংশ আছে একদম মূলের কোষে একদম শেষ প্রান্তে চলে যাচ্ছে, নিম্নমুখী পরিবহন হচ্ছে এবং এই খাদ্যবস্তু ব্যাপন প্রক্রিয়ায় মূলের কোষে প্রবেশ করবে এবং তার ফলে এখানে ঘনত্ব কমে যাবে এবং জল পুনরায় আবার জাইলেম বাহিকাতে প্রবেশ করবে এবং অটোমেটিক্যালি জল আবার রসেল-উস্রোত পদ্ধতিতে উপরে উঠবে এবং এইভাবেই প্রধানত ফ্লোয়েমের মধ্য দিয়ে খাদ্য পরিবহন হয়। তাহলে এই ছবিটার সাহায্যে তুমি সমস্ত বিষয়টা কিন্তু বুঝিয়ে দিয়ে আসতে পারবে। মনে রাখবে ডেমোতে কিন্তু ছবি কথা বলবে। কিভাবে হচ্ছে দেখো, মেসোফিল কলায় উৎপন্ন খাদ্য প্রধানত বান্ডিল আবরণী কোষ দিয়ে ফ্লোয়েম প্যারেনকাইমা যাবে, তারপর সঙ্গী কোষ হয়ে সিবনলে প্রবেশ করে এবং এটাকে বলে ফ্লোয়েম লোডিং। তার ফলে সিবনলে ঘনত্ব বৃদ্ধি পায়, সিবনল সংলগ্ন জাইলেম কলা থেকে জলের সিবনলে প্রবেশ করে এবং সিবনলে একটা উচ্চ চাপ তৈরি হয়, তার ফলে জলীয় দ্রবণ নিম্নমুখে চলে আসে। সিবনলের প্রান্ত থেকে ব্যাপন পদ্ধতিতে খাদ্য মূলের কোষে প্রবেশ করে এবং এই ঘটনাকে আমরা বলবো আনলোডিং এবং তার ফলে মূলের কোষে ঘনত্ব কমে যায়, তাই জল আবার জাইলেম বাহিকায় প্রবেশ করে। ডেমো হিসেবে তোমরা নিতে পারো, তো সেটা হচ্ছে কোষীয় শ্বসনের ধাপ। দেখো, কোষীয় শ্বসন মানেই হচ্ছে সবাত শ্বসন এবং সবাত শ্বসন 3টে ধাপে সম্পন্ন হয়। যখন এই কোষীয় শ্বসনের ধাপ বলবে তখন এই শ্বসন প্রকৃতপক্ষে কাকে বলে বা সেলুলার রেসপিরেশন কাকে বলে একটু বলে দিতে হবে। তার মানে আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনের প্রভাবে খাদ্যবস্তু জারিত হয় এবং তার ফলে শক্তি তৈরি হয়, তো একেই আমরা বলবো সবাত শ্বসন বা কোষীয় শ্বসন। এটা 3টে ধাপে সম্পন্ন হয়। প্রথম যে ধাপ তো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজ ভেঙে যাচ্ছে এবং বেশ কতগুলো স্টেপে 10টা স্টেপে গ্লুকোজ ভেঙে যাচ্ছে এবং এই 10টা স্টেপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস, তো সেই জন্য এটাকে আমরা বলবো ইএমপি পথ। এবং তার ফলে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং 2 অণু এনএডিএইচ তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে 2 অণু এটিপি তৈরি হয়, সরাসরি 2 অণু এটিপি তৈরি হয়। কিন্তু অক্সিডেটিভ ফসফোরিলেশন পদ্ধতিতে 1 অণু এনএডিএইচ থেকে 3 অণু এটিপি তৈরি হয়, তাহলে 2 অণু এনএডিএইচ যেহেতু গ্লাইকোলাইসিস পদ্ধতিতে তৈরি হচ্ছে, তাহলে অক্সিডেটিভ ফসফোরিলেশন পদ্ধতিতে 6 অণু এটিপি তৈরি হয়, তাহলে এইভাবে বলছো গ্লাইকোলাইসিস। তো এই যে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো, এবার সেই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় একটা এনজাইম থাকে, তার নাম পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স, যেটা পাইরুভেটকে প্রধানত অ্যাসিটাইল কোয়েতে পরিণত করে এবং এই অ্যাসিটাইল কোয়ে এবার ক্রেবস সাইকেল পদ্ধতিতে যায় এবং তার ফলে উচ্চ শক্তি সম্পন্ন বিভিন্ন পদার্থ তৈরি হয় এবং অন্তঃপর্দার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন উৎসেচকগুলো থাকে। তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স থাকে বা যেটাকে আমরা বলবো পিডি কমপ্লেক্স এবং সেই পিডি কমপ্লেক্সের প্রধানত অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ঘটায় পাইরুভিক অ্যাসিডের এবং তার ফলে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে 2 অণু এনএডিএইচ তৈরি হয়। এই 2 অণু এনএডিএইচ থেকে আবার 6 অণু এটিপি তৈরি হয়। কিভাবে হয় সেটাই আমরা দেখব। এরপর দেখো, অ্যাসিটাইল কোয়ে চক্রাকার পথে সম্পূর্ণরূপে জারিত হয়, এটা সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায় এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে 2 অণু জিটিপি বা যেটা এটিপির সমতুল্য সেটা তৈরি হয়। এটা সরাসরি তৈরি হয়, একে আমরা বলবো সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। আর 2 অণু এফএডিএইচ2 তৈরি হয় আর 6 অণু এনএডিএইচ। শুধুমাত্র এই এনএডিএইচ এর সংখ্যাটা বেশি, ঠিক আছে, ক্রেবস সাইকেলে। তাহলে 1 অণু এফএডিএইচ2 থেকে আমরা জানি 2 অণু এটিপি তৈরি হয়, তাহলে 2 অণু এফএডিএইচ2 থেকে 4 অণু এটিপি তৈরি হবে। আর 6 অণু এনএডিএইচ 1 অণু এনএডিএইচ থেকে যেহেতু 3 অণু এটিপি তৈরি হয়, তাহলে 6 অণু এনএডিএইচ থেকে 18 অণু এটিপি তৈরি হয়। এবং তৃতীয় পর্যায়ে যেটা সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রভাবে 1 অণু এনএডিএইচ থেকে 3 অণু এটিপি তৈরি হয় এবং 1 অণু এফএডিএইচ2 থেকে 2 অণু এটিপি তৈরি হয় এবং এইভাবে 1 অণু গ্লুকোজ থেকে মোট 38 অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে। তো এটাই প্রধানত সবাত শ্বসনের বিভিন্ন পর্যায়। তো এই অংশটাও তোমরা ডেমো দিতে পারো, এটাও একটা কনসেপচুয়াল বায়োকেমিস্ট্রি পোর্শন। তো এটাও তোমরা ডেমো টপিক হিসেবে দিতে পারো, তখন তোমাকে এই যে বিষয়গুলো যেগুলো বললাম এগুলো তোমাকে কিন্তু বলে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্ক্রিপ্ট তৈরি করে নেবে। এরপরে দেখো, আরও একটা অংশ আছে জুলজি পার্টের, তোমরা এটা দিতে পারো পর্ব কডাটা, তবে এটা না দিলেও মানে এটা তো আমি লিখেছি, আমি যেহেতু বলেছি সেটা তোমাদেরকে বলছি। দেখো, পর্ব আজকে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে পর্ব কডাটা। তো পর্ব কডাটার 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত্ব আছে। জীবনের কোনো না কোনো অবস্থাতে নোটোকড থাকে, তখন তুমি কডাটা পর্বের একটা ছবি আঁকবে এবং এদের যে পৌষ্টিকতন্ত্র থাকে তো সেই পৌষ্টিকতন্ত্রের উপরের দিকে প্রধানত নোটোকড থাকে, যেটাকে তাহলে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। তো পৌষ্টিকতন্ত্রের উপরেই রড লাইক যে গঠনটা থাকে, তো নলাকার যে গঠন, তো সেটাই হচ্ছে নোটোকড এবং নোটোকডের ওপরে পৃষ্ঠদেশে একটা ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, তো তাকে আমরা বলবো নার্ভ কড। তার এটা সেকেন্ড ক্যারেক্টার এবং এদের গলবিলে ফুলকা ছিদ্র থাকে জীবনের কোনো না কোনো অবস্থায় এবং দেহের পিছনের দিকে লেজ থাকে। তো কডাটা পর্বের এই 4টে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়।
এবার আমরা পড়ব কডাটা পর্বের ক্লাসিফিকেশন। এই যে পর্ব কডাটাকে আবার উপপর্ব ইউরোকডাটা, সেফালোকডাটা এবং ভার্টিব্রাটাতে ভাগ করা হয়। উপপর্ব ইউরোকডাটা মানে এদের নোটোকড লার্ভা দশায় লেজে থাকে এবং যখন পরিণত হয় তখন এই নোটোকড বিনষ্ট হয়ে যায়, কিন্তু এদের দেহ টিউনিক বা টেস্টে আবৃত থাকে। উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া আর সালপা। এইভাবে ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছ। তারপরে হচ্ছে সেফালোকডাটা। তো সেফালোকডাটা মানে নোটোকড একদম লেজ থেকে একদম মস্তিষ্ক পর্যন্ত প্রধানত বিস্তৃত থাকে সেফালোকডাটা, এবং সেফালোকডাটার মুখের সামনের দিকে ওরাল হুড থাকে, যার সাহায্যে এরা ফিল্টার ফিডিং করতে পারে, মানে সমুদ্রের জল এর মধ্য দিয়ে প্রবেশ করে এই ওরাল হুডের মধ্য দিয়ে। এবং এদের দেহতে অসংখ্য ভি আকৃতির মায়োটম পেশি থাকে। উদাহরণ হচ্ছে অ্যাম্ফিঅক্সাস। এরপরে ভার্টিব্রাটা, এদের যে নোটোকড আছে এই নোটোকড ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডে পরিণত হয়। তো রড লাইক নোটোকড যেটা ছোট ছোট খণ্ডযুক্ত ভার্টিব্রাল কলামে পরিণত হয়, এবং প্রত্যেকটা খণ্ডকে আমরা বলবো ভার্টিব্রা। এবং নার্ভ কর্ডের সামনের দিকে ব্রেন আর ওপরের দিকে প্রধানত স্পাইনাল কর্ড থাকে। এবং এই যে ভার্টিব্রাটা আছে, এই ভার্টিব্রাটার আন্ডারে আবার বিভিন্ন ক্লাস আছে, যেমন ক্লাস কন্ড্রিকটিস শ্রেণী, শ্রেণী অস্ট্রিকটিস শ্রেণী, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, বার্ড এবং ম্যামালস। তোমরা যদি কডাটাকে যদি চয়েস করো তাহলে কিন্তু এই অংশগুলো বলে দিয়ে আসতে হবে, এটাও বোঝানোর আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও একটা অংশ আমরা ফিজিওলজি থেকে চলে আসি, তো সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। তো পৌষ্টিকতন্ত্র যদি চয়েস করো তাহলে কিভাবে বলবে দেখো, সিম্পল ডায়াগ্রামের সাহায্যে তোমাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। তো পরিপাক এবং শোষণে সাহায্যকারী অঙ্গগুলো মিলেই প্রধানত পৌষ্টিকতন্ত্র তৈরি করে। পৌষ্টিকতন্ত্র প্রধানত পৌষ্টিক নালী এবং বিভিন্ন গ্রন্থি দিয়ে গঠিত। তো পৌষ্টিক নালী শুরু হচ্ছে যেখান দিয়ে, তো সেটাই হচ্ছে মুখগহ্বর। তো মুখগহ্বরে এখানে তোমাকে বলতে হবে যে কার্বোহাইড্রেট পরিপাক শুরু হয়, এবং এক্ষেত্রে শ্বেতসার মল্টোজে পরিণত হয়। এরপরে খাদ্যবস্তু এপিগ্লটিস বা আলজিহবার মধ্য দিয়ে খাদ্যবস্তু গলবিল বা ফ্যারিংসে প্রবেশ করে, এবং ফ্যারিংস থেকে খাদ্যবস্তু এবার ইসোফেগাসে চলে আসে বা গ্রাস নালীতে চলে আসে। চলে আসার পরে এই খাবার এবার পাকস্থলিতে চলে আসে, এবং পাকস্থলীর মধ্যে প্রধানত প্রোটিন জাতীয় খাবার পরিপাক শুরু হয়। পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে HCl নিঃসৃত হয়, এবং তার ফলে পেপসিনোজেন উৎসেচক পেপসিনে পরিণত হয়, এবং এই পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে। পাকস্থলীর পরে খাবার এবার ক্ষুদ্রান্তে চলে আসে, এবং ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষুদ্রান্ত নিঃসৃত বিভিন্ন জুস, যাকে আমরা বলবো সাক্কাস এন্টারিকাস, সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড সমস্ত খাবার এর পরিপাকে সাহায্য করে। মানে সমস্ত রকমের খাবারের পরিপাক প্রধানত এই ক্ষুদ্রান্তে এসেই প্রধানত সম্পন্ন হয়। এবং যখন এটাকে তুমি বলছো তখন তুমি এইভাবে বলবে যে মুখগহ্বরে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পচন শুরু হয়, মানে পাচন শুরু হয় এবং শেষ হয় ক্ষুদ্রান্তে। প্রোটিন জাতীয় খাবারের প্রধানত ডাইজেশন শুরু হচ্ছে পাকস্থলীতে এবং শেষ হচ্ছে ক্ষুদ্রান্তে। লিপিড জাতীয় খাবারের পরিপাক শুরু হয় ক্ষুদ্রান্তে এবং শেষও হচ্ছে ক্ষুদ্রান্তে। এরপরে এই ক্ষুদ্রান্তের পরে পৌষ্টিক নালীর যে অংশ আছে, তো সেটা হচ্ছে বৃহদন্ত্র। বৃহদন্ত্রের পরে মলাশয়, যে খাবারগুলো হজম হয় না সেগুলো মলাশয়ে জমা হয় এবং পায়ুছিদ্রের মধ্য দিয়ে আমাদের দেহের বাইরে নির্গত হয়। এগুলো ছাড়াও আমাদের পৌষ্টিকতন্ত্রতে বিভিন্ন পৌষ্টিক গ্রন্থি থাকে, যেমন আমাদের 3 জোড়া লালা গ্রন্থি থাকে, এবং এই লালা গ্রন্থিগুলোর নাম একটু বলে দেবে। এবং এই লালা গ্রন্থি থেকে যে লালা রস নিঃসৃত হয় সেটা সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। এবং পাকস্থলীর মধ্যে বিভিন্ন পাক গ্রন্থি থাকে, এবং এই ক্ষুদ্রান্তের সঙ্গে যুক্ত হয় লিভার বা যকৃৎ। যকৃৎ একটা নালীর সাহায্যে ক্ষুদ্রান্তের সঙ্গে যুক্ত হয়, এবং তার সঙ্গে সঙ্গে এই লিভারের যে নালী থাকে যাকে বলে হেপাটিক ডাক্ট, তো সেখানে কিন্তু পিত্তথলি যুক্ত থাকে। তাহলে পিত্তথলির নালী এবং লিভারের নালী পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হেপাটিক ডাক্ট তৈরি করছে, এবং অগ্নাশয় কিন্তু এখানে যুক্ত হয় প্যানক্রিয়াস। তাহলে এখান থেকে একটা কমন নালী তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট, সেটা ক্ষুদ্রান্তে এসে উন্মুক্ত হয়। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে লিভার নিঃসৃত যকৃৎ নিঃসৃত পিত্তরস, অগ্নাশয় নিঃসৃত অগ্নাশয় রস, এবং ক্ষুদ্রান্ত তার নিজের উৎসেচক সাক্কাস এন্টারিকাস নিঃসরণ করে। এই বিভিন্ন রকমের উৎসেচক সমস্ত রকমের খাবার হজম করতে সাহায্য করে। যদি তোমরা পৌষ্টিকতন্ত্রকে যদি তোমরা ডেমো টপিক হিসাবে চয়েস করো তাহলে যে বিষয়গুলো বললাম এগুলো বলতে হবে। আমি সমস্ত টপিক ডেমো দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, তো এখন আমি স্ক্রিপ্ট তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে আরও একটা অংশ, সেটা হতে পারে রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ। তাহলে রক্ত সঞ্চারণের ক্ষেত্রে এবিও ব্লাড গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং RH ব্লাড গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দেহে অন্তত 120 রকমের ব্লাড গ্রুপ আছে, তার মধ্যে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এবং RH ব্লাড গ্রুপ গুরুত্বপূর্ণ। তো এবিও ব্লাড গ্রুপ কিভাবে করা হয়? লোহিত রক্তকণিকার মধ্যে যে অ্যান্টিজেন আছে তার উপস্থিতির উপর ভিত্তি করে প্রধানত রক্তের শ্রেণীবিভাগ করা হয়।
যারা এ গ্রুপ সম্পন্ন ব্যক্তি তাদের লোহিত কণিকার পর্দাতে এ অ্যান্টিজেন থাকে এবং প্লাজমাতে যে অ্যান্টিবডি থাকে সেটা বিটা অ্যান্টিবডি। যারা বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি তাদের লোহিত কণিকার মেমব্রেনে বি অ্যান্টিজেন থাকে এবং প্লাজমাতে যে অ্যান্টিবডি থাকে সেটা আলফা অ্যান্টিবডি। যারা এবি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি তাদের লোহিত কণিকার মেমব্রেনে এ এবং বি দুটো অ্যান্টিজেনই থাকে এবং প্লাজমাতে কোনো অ্যান্টিবডি থাকে না। যারা ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি তাদের লোহিত কণিকার মেমব্রেনে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু প্লাজমাতে আলফা আর বিটা অ্যান্টিবডি থাকে। এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। প্লাজমাতেই আলফা আর বিটা অ্যান্টিজেন ছাড়াও আরবিসি মেমব্রেনে প্লাজমা না, আরবিসি মেমব্রেনে আলফা আর বিটা অ্যান্টিজেন ছাড়াও আরও এক রকমের অ্যান্টিজেন থাকে, তাকে বলে আরএইচ অ্যান্টিজেন। এবং 85% মানুষের ক্ষেত্রে এই আরএইচ অ্যান্টিজেন থাকে, যাদের আরএইচ অ্যান্টিজেন থাকে তারা আরএইচ পজিটিভ, আর 15% মানুষের ক্ষেত্রে আরএইচ অ্যান্টিজেন থাকে না, যাদের থাকে না তো তারা হচ্ছে আরএইচ নেগেটিভ। তো আরবিসি পর্দায় ধরা যাক কোনো একটা মানুষের ব্লাড গ্রুপ এ পজিটিভ, তাহলে এ অ্যান্টিজেন এবং আরএইচ অ্যান্টিজেন তার পর্দাতে দুটোই থাকবে। এরপরেই যেটা বলবে সেটা হচ্ছে যে সার্বিক দাতা সার্বিক গ্রহিতা। ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারছে, ওকে দিতে পারছে, এবিকে দিতে পারছে, বিকে দিতে পারছে এবং তার সঙ্গে সঙ্গে সে নিজের রক্ত নিজেই নিতে পারছে। সেই জন্য ও ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তিকে আমরা বলবো সার্বিক দাতা। আবার বি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি শুধু এবিকে দিতে পারছে আর নিজেকে দিতে পারছে। আবার এ ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি কাকে দিতে পারছে, এবিকে দিতে পারছে এবং নিজেকে সে দিতে পারছে। কিন্তু এবি ব্লাড গ্রুপ সম্পন্ন ব্যক্তি সবাই থেকে রক্ত নিচ্ছে কিন্তু কাউকে রক্ত দিতে পারছে না, এইভাবে বোঝাবে। তো সেই জন্য একে আমরা বলবো সার্বিক গ্রহিতা। এই যে ছকটা আছে এই ছকটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই ছকটা একদম ইউনিক ছক। তো এর সাহায্যে তুমি সহজেই সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা ওখানে বুঝিয়ে দিয়ে আসতে পারবে। এরপরে যেটা আছে তো সেটা হচ্ছে রক্ত সংবহন। দেখো রক্ত সংবহনে একটু বিষয়টা বলি। আমি এই যে ছবিটা এঁকেছি ছবির সাহায্যে বলেছি তোমরা কিন্তু এই ছবিটা আঁকবে না, তোমরা সিম্পল যে ছবি যেটা হয় রক্ত সংবহনের ক্ষেত্রে, তো এই যে ছবি এই যে সিম্পল ছবি তোমরা এক্ষেত্রে আঁকবে। তো এইভাবে যেরকম হয় আর কি, ঠিক আছে? একদম এইভাবে আঁকার চেষ্টা করবে, এই যে এরকমভাবে, মানে যে শিরা ধমনী ইত্যাদি এইগুলো, মানে এই যে নর্মাল যে ছবি আছে আমি আর এখানে ডিটেলসে আমি আর আঁকছি না, এই ছবিটা আঁকবে, ঠিক আছে? রাইট? তো এটা বোঝানোর জন্য তোমাকে যদি বলে যে 1 মিনিটের মধ্যে দাও তখন তুমি বলবে যে স্কেচের মধ্য দিয়ে আমি রক্ত সংবহন বোঝাবো, আদারওয়াইজ তুমি এই ছবিটা আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, একটুখানি দেখে নাও যে কোন কোন অংশগুলো তোমাদেরকে বলতে হবে। আমরা যদি হৃৎপিণ্ডকে দেখি তাহলে হৃৎপিণ্ডে মোট 4টে প্রকোষ্ঠ থাকে, 2টো অলিন্দ এবং 2টো নিলয়। তো অলিন্দ প্রধানত ডান অলিন্দ এবং তার সঙ্গে সঙ্গে বাম অলিন্দ এবং ডান নিলয় আর বাম নিলয় থাকে। তো ডান অলিন্দের সঙ্গে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা যুক্ত থাকে আর বাম অলিন্দের সঙ্গে প্রধানত ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। তো ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা প্রধানত একটি করে থাকে আর এক্ষেত্রে ফুসফুসীয় শিরা প্রধানত দুজোড়া থাকে, মানে 4টি থাকে। ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থলে ত্রিপত্র কপাটিকা থাকে আর বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা থাকে। আর ডান নিলয়ের সঙ্গে ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে, ফুসফুসীয় ধমনীর সংখ্যা কিন্তু 2টো। আর বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে। যখন এই ছবিটা আঁকবে তখন অবশ্যই এক্ষেত্রে যে নিলয় আছে, একটু আমি দেখানোর চেষ্টা করছি, এই যে নিলয় আছে এই নিলয়ের দেওয়ালটা কিন্তু একটু পুরু আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? এই যে নিলয় আছে এই নিলয়ের দেওয়ালটা একটু পুরু আঁকতে হবে, এই অংশটা একটু পুরু আঁকবে। আর এই দিকের যে অংশটা আছে এটা একটুখানি এইভাবে আঁকবে, রাইট? ঠিক আছে? আচ্ছা, তো এবার ফুসফুসের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কীভাবে রক্ত সংবহন হয়। সমগ্র দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরে দিয়ে প্রথমে ডানলিন্দে আসে। ডানলিন্দ তখন রক্তপূর্ণ হয়, তখন ডানলিন্দের সংকোচন হয়, তার ফলে ডানলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে ত্রিপত্র কপাটিকা খুলে যায় এবং এই দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুসে গিয়ে সেটা বিশুদ্ধ হয়। বিশুদ্ধ হওয়ার পরে ফুসফুসীয় শিরার মধ্য দিয়ে সেটা বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা থেকে দ্বিপত্র কপাটিকা খুলে যায়। তার ফলে এই বিশুদ্ধ রক্ত এবার বাম নিলয়ে প্রবেশ করে এবং বাম নিলয়ের সঙ্গে যুক্ত থাকে মহাধমনী। সমগ্র দেহতে মহাধমনী রক্তকে ছড়িয়ে দেয়। তো রক্ত সংবহনে এই অংশগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এরপর একদম লাস্ট অংশে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে বিশেষ সংযোগী কলা। আমার মনে হয়েছে যে ক্লাস 9 থেকে এই সমস্ত টপিকগুলো ডেমো দেওয়ার উপযুক্ত। দেখো, বিশেষ যে সংযোগী কলা আছে, হৃৎপিণ্ড প্রকৃতপক্ষে একরকমের পেশি
দিয়ে গঠিত, তো সেটাই হচ্ছে হৃৎপেশি। এবং এই সংযোগী কলাগুলো হচ্ছে পরিবর্তিত হৃৎপেশি, যেটা হৃদস্পন্দন তৈরি করতে পারে। এবং সেই জন্যই মানুষের হৃৎপিণ্ড হলো মায়োজেনিক হৃৎপিণ্ড, কারণ মানুষের হৃৎপিণ্ড নিজেই প্রধানত স্পন্দন তৈরি করতে পারে। এবং এই যে সংযোগী কলাগুলো আছে, প্রধানত 4 রকমের সংযোগী কলা। প্রথম যে সংযোগী কলা, তো তার নাম হচ্ছে এসএ নোড বা সাইনো অরিকুলার নোড। এটা ঊর্ধ্ব মহাশিরার কাছে থাকে এবং হৃদস্পন্দনের উৎপত্তি প্রধানত এসএ নোড থেকেই হয়, সেই জন্য এসএ নোডকে আমরা পেসমেকার বলবো। এবং এসএ নোড থেকে যে হৃদস্পন্দনের উৎপত্তি হয়, সেটা হৃৎপিণ্ডকে মিনিটে 72 বার স্পন্দিত করে। এবং এই এসএ নোড থেকে এই স্পন্দন এবার যেখানে যায়, তো সেটা হচ্ছে এভি নোড। এসএ নোড থেকে অলিন্দ থেকে কখনোই নিলয়ের মধ্যে স্পন্দন যেতে পারে না, কারণ এই দুটো সংযোগস্থলে অ্যানিউলার প্যাড থাকে অলিন্দ এবং নিলয়ের সংযোগস্থলে, সেই জন্য কখনোই হৃদস্পন্দন অলিন্দ থেকে নিলয়ে যায় না, যায় যার থ্রু দিয়ে, তো সেটা হচ্ছে এভি নোড বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। দেখো, এভি নোড প্রধানত ডান নিলয়ের বাম কোণে অবস্থান করে, এটা ডান নিলয় তার বাম কোণে অবস্থান করে এবং হৃদস্পন্দন এভি নোডে দেয়। এবং এসএ নোড কাজ না করলে এভি নোড স্পন্দন সৃষ্টি করে, সেই জন্য এটাকে রিজার্ভ পেসমেকার বলে। এবং এভি নোডের স্পন্দন সৃষ্টি করার ক্ষমতা 60 থেকে 65 পার মিনিট। এভি নোড থেকে এবার এই স্পন্দন এবার বান্ডিল অফ হিজে চলে যায়, এভি নোড থেকে সৃষ্ট ডান ও বাম শাখায় বিভক্ত বান্ডিল অফ হিজে চলে যায় এবং সেই স্পন্দন নিলয়ে প্রবেশ করে। এবং এই বান্ডিল অফ হিজের আবার বিভিন্ন শাখা থাকে, যেগুলোকে আমরা বলবো পার্কিনজি ফাইবার, যেগুলো নিলয়ের দেওয়ালে সমগ্র নিলয়কে একসঙ্গে সংকুচিত করে। তো হৃৎপিণ্ডে যদি বিশেষ সংযোগী কলা তোমরা যদি ডেমো টপিক হিসেবে চয়েস করো, তাহলে এই অংশগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো ক্লাস 9-এ আমার মনে হয় এই টপিকগুলো ডেমো দেওয়ার মতো উপযুক্ত। আমি আবারও বলছি যে যেগুলো ডেমো টপিক, সেগুলো কিভাবে ডেমো দিতে হবে সেটা আমি নিজে লাইভলি তোমাদের সঙ্গে আলোচনা করে দেখিয়েছি। কিন্তু এখন আমার মনে হয়েছে যে তোমাদেরকে একটু স্ক্রিপ্টগুলো একটু দেখিয়ে দিই, তাহলে এইভাবে স্ক্রিপ্ট তৈরি করে কিন্তু তোমরা প্রিপারেশান নেবে। স্ক্রিপ্ট তৈরি করবে, আয়নার সামনে দাঁড়িয়ে প্রিপারেশান নেবে। এবং ডেমো টপিক কিন্তু খুব ক্রুশিয়াল হতে চলেছে। ডেমো টপিক হিসাবে তুমি যেটা পড়বে সেটা কিন্তু ডিপ নলেজ নিয়ে যাবে। যেমন তুমি যদি ব্লাড যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো, তাহলে ব্লাড সম্পূর্ণরূপে পড়ে যাবে, বিএসসি এমএসসি লেভেলের নলেজ নিয়ে যাবে। এবং আবারও বলছি, অনেক সময় এরকম হয় যে পিজি লেভেলের প্রধানত সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়, 9-10 লেভেলে কিন্তু জেনারেল নলেজ প্লাস তোমার অ্যাওয়ারনেস নিয়ে প্রশ্ন করা হতে পারে, ক্লাসরুম ম্যানেজমেন্ট। কারণ 9-10 লেভেলে প্রধানত স্টুডেন্টসরা তুলনামূলকভাবে একটু ছোট থাকে, তো তাদেরকে কিভাবে টিচার ডিল করবেন তাদেরকে নিয়ে, সেটা একটু দেখা হয়। তো সেই হিসাবে তোমরা বাইরের নলেজগুলোও একটু পড়ে যাবে, তবে বেশি করে স্ট্রেস দেবে ডেমো টপিক এবং তার সঙ্গে সঙ্গে ডেমো টপিক হিসাবে যেটাকে চয়েস করছো, তো সেই টপিকের একদম ডিপ নলেজ এবং এর সাথে সাথে একটু স্পেশাল পেপারটাও কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। এবং এই প্রসঙ্গে বলি যে এই যে ইন্টারভিউ, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার এই টপিকগুলো থেকে কি প্রশ্ন হবে, কি ধরনের প্রশ্ন হতে পারে। দেখো, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা ওইভাবে কখনোই বলা যায় না। প্রধানত কোন কে কেমন ধরনের প্রশ্ন করবেন এটা কখনোই ওইভাবে বলা যায় না। তোমরা যদি ডিটেলসে যদি পড়ে যাও, যেরকমই প্রশ্ন হোক না কেন, তোমরা অবশ্যই তার আনসার দিতে পারবে। এবং এরপরে বেশ কতগুলো ভিডিওতে আমি আরও কিছু বিষয় তোমাদের সঙ্গে ইন্টারভিউ নিয়ে আমি আলোচনা করব। এবং এই প্রসঙ্গে বলি যে দীর্ঘদিন ধরে আমি এসএসসির প্রধানত কোচিং দিচ্ছি, আমার প্রচুর স্টুডেন্ট 11-12 লেভেলে ক্র্যাক করেছে। তোমরা নোটস কালেকশন করেছো, নোটসে তোমরা উপকৃত হয়েছো, তোমরা অনেকেই আমাকে বলেছো, তো সেটা খুব ভালো লাগছে। এবং আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা করতে পেরেছি, কারণ এত সবাইকে গাইড করেছি, অনেককে আমি চাকরির দোরগোড়াতে আমি পৌঁছে দিয়েছি, বা অনেকেই হয়তো জয়েন করবে। মাদ্রাসা সার্ভিস কমিশনে আমার অনেক স্টুডেন্ট পেয়েছে, 11-12 লেভেলেও অনেক স্টুডেন্ট পেয়েছে। এবং আমি আশা করি 9-10 লেভেলেও আমার কাছে কোচিং নিচ্ছে এরকম অনেক স্টুডেন্ট নিশ্চয়ই তারা ক্র্যাক করবে, তাদের জীবন নিশ্চয়ই পরিবর্তিত হবে। তো সেই আশা করি। এবং আমি যে পড়াচ্ছি, যে কোচিং তোমাদেরকে দিচ্ছি, এটা একটু অন্যরকম। যেমন এটা স্কুলের পড়ানো নয় বা এটা নিটের পড়ানো নয়, এক্ষেত্রে একটাই পরীক্ষা এবং সেটাই লাইফ চেঞ্জিং এক্সামিনেশান। তোমরা এত কষ্ট করেছো, এতদিন ধরে তোমরা টেনশান করেছো, একদম শেষ মুহূর্তে এই ফিনিশিং টাচটা কিন্তু ভালো দিতে হবে। একটা ভালো মিস্ত্রি তখনই হয় যিনি ফিনিশিং টাচ ভালো দেন। ধরা যাক তুমি খুব মার্বেলের কাজ করাচ্ছ, তো মিস্ত্রি যদি ফিনিশিংটা যদি ভালো না দিতে পারেন, তাহলে তার কোনো দাম নেই। তো এখানেও সেরকম, তুমি ভালো ইনিংস খেলছো, কিন্তু একদম ফিনিশিং টাচটা তোমাকে দিতে হবে এবং জিতে আসতে হবে, এটা মাথায় রাখবে। কনফিডেন্স রাখবে, একজন টিচারের কিন্তু কনফিডেন্সটাই মেন। দেখা হবে তুমি কিভাবে পড়াচ্ছ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তোমার কনফিডেন্স লেভেল কেমন, তো এগুলোই প্রধানত দেখা হবে। ডেমো টপিক থেকে প্রশ্ন করা হচ্ছে মানে এটাই
যে তোমার মধ্যে কনফিডেন্স আছে কিনা, সাবজেক্টের প্রতি তোমার দখল আছে কিনা সেটা দেখা হবে। এর সাথে সাথে আমি আবারও বারবার তোমাদেরকে বলছি, বাইরের নলেজগুলোও কিন্তু নিয়ে যাবে, কারণ ইন্টারভিউতে কি প্রশ্ন করা হবে আমরা কেউ জানি না। তো সেই জন্য ভালো করে পড়ে যাবে। কোনো পড়া কখনো বিফলে যায় না। কার ভাগ্যে কী আছে আমরা কেউ জানি না, কারকে কেমন ধরনের প্রশ্ন করবে। সেই জন্য একটা সুযোগ এসেছে, ভালোভাবে এই সুযোগকে তোমাদেরকে ইউটিলাইজ করতে হবে। তাহলে আমি মোট 12টা টপিক যেগুলো আমি ডেমো হিসাবে আমি চয়েস করেছি, তো তার আমি স্ক্রিপ্ট তোমাদেরকে দেখালাম। আমি যেভাবে লিখেছি এবং লিখে যেভাবে ডেমো দিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো তোমরাও কিন্তু এইভাবে লিখে নেবে এবং লিখে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। তোমাদের হাতে মোবাইল ফোন আছে এবং সেই মোবাইল ফোন দেখে তোমরা প্রধানত প্র্যাকটিস করবে। সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু ডেমোতে খুব বেশি টাইম দেওয়া হচ্ছে না, তো সেই জন্য কম সময়ের মধ্যে কিন্তু এই টপিককে তোমাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। তো আশা করি তোমরা সেটা পারবে। তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।